নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমরা পড়ব ঠাকুর বাড়ির অন্দর মহল থেকে ইন্দিরা দেবী প্রসঙ্গ। ইন্দিরা ছিলেন কবিগুরুর দাদা সত্যেন্দ্র এবং বৌদি জ্ঞানদানন্দিনীর একমাত্র মেয়ে। ছোটবেলা থেকেই তিনি রবীন্দ্রনাথের বিখ্যাত ছিন্নপত্রাবলীর প্রাপক। অন্য কোনো ক্ষেত্রে যদি তার কিছুমাত্র দান নাও থাকত, তাহলেও বোধ করি কোনো ক্ষতি ছিল না। কেননা রবীন্দ্রনাথকে দিয়ে যিনি এই অসাধারণ চিঠিগুলি লিখিয়ে নিতে পেরেছিলেন, তার অসামান্যতা সম্পর্কে সন্দেহ জাগতেই পারে না। কিন্তু ইন্দিরার পরিচয় এখানেই শেষ নয়, বরং শুরু। ইন্দিরার সমস্ত কাজকর্মের মধ্যেও বড় হয়ে উঠেছিল তার অসাধারণ ব্যক্তিত্ব। অপরূপ লাবণ্যময়ী ইন্দিরা তাই অনন্যা হয়েও সবার অতি আপন বিবি দিদিতে পরিণত হয়েছিলেন। মনে হয় তিনি সেই জাতির মানুষ যারা শুধুমাত্র তাদের জীবনযাপনের মধ্যেই সংসারকে মধুময় করে তোলেন। প্রতিদিনের জীবনযাত্রার পথে তাদের হৃদয়ের মাধুর্য আর পবিত্রতাই অপরের পথের দিশারি হয়ে ওঠে। সালটা 1873। সন্তান সম্ভবা জ্ঞানদানন্দিনীর ইচ্ছে এবার মেয়ে হোক, ঘর আলো করা, কোল জোড়া, খুব সুন্দর দেখতে হবে, প্রাণ ভরে তাকে সাজাবেন। মায়ের ইচ্ছে অপূর্ণ রইল না। মহারাষ্ট্রের কালদগি শহরে ভূমিষ্ঠ হল ঠাকুর বাড়ির একটি মেয়ে। আকাশ থেকে যেন নেমে এলো একটি তারা। কাটা কাটা ধারালো মুখশ্রী, সুন্দর গায়ের রং, বড় বড় দুটি উজ্জ্বল চোখ, রজনীগন্ধার মতো সতেজ সুন্দর দেহলতার অধিকারিণীর নাম ইন্দিরা। কলকাতায় ইন্দিরার রূপের খ্যাতি কেমন করে ছড়িয়ে পড়েছিল, তার একটি সমসাময়িক সাক্ষী উপস্থিত করি। বোধহয় সেটা 1884 সাল হবে। সরস্বতী পুজোর দিন রবীন্দ্রনাথ এসেছেন অ্যালবার্ট হলে বক্তৃতা দিতে, সঙ্গে ইন্দিরা। প্রমথ চৌধুরী তখন ছাত্র। অনেকখানি হেঁটে প্রেসিডেন্সি কলেজের মাঠে বন্ধু নারায়ণচন্দ্র শীলের সঙ্গে দেখা। বন্ধুকে নারায়ণ সোৎসাহে জানালেন রবীন্দ্রনাথ অ্যালবার্ট হলে বক্তৃতা দিচ্ছেন, সঙ্গে নিয়ে এসেছেন তার ভ্রাতুষ্পুত্রীকে। চল না, রাস্তাটা পেরিয়ে আমরা অ্যালবার্ট হলে যাই। প্রমথ রাজি হলেন না, বললেন বক্তৃতা শুনতে যেতে ইচ্ছে করছে না তার। বন্ধু বললেন, রবীন্দ্রনাথের বক্তৃতা না শুনতে চাও, অন্তত তার ভ্রাতুষ্পুত্রীটিকে দেখে আসি চলো। শুনেছি মেয়েটি নাকি অতি সুন্দরী। গিয়ে উঠে গাছতলায় শুয়ে পড়ে প্রমথ বলেছিলেন, পরের বাড়ির খুকি ডাকবার লোভ আমার নেই। কিন্তু অনেকেরই সেদিন সে আগ্রহ এবং কৌতূহল ছিল। পরে এই প্রমথর সঙ্গে বিয়ে হয়েছিল ইন্দিরার। শুধু কি রূপ, ইন্দিরার গুণের সংখ্যাও কম ছিল না। আরও একটা কাজ করেছিলেন তিনি। ঠাকুরবাড়ির মেয়েদের মধ্যে ইন্দিরাই সর্বপ্রথম বিয়ে পাশ করেন। এই পরিবার বাঁধা ধরা শিক্ষাকে কোনো দিন মূল্য দেয়নি, কিন্তু ডিগ্রি লাভ, তার একটা মূল্য আছে বই কি, বিশেষ করে সে যুগে যখন গ্র্যাজুয়েট মেয়েদের দেখবার জন্যে রাস্তায় ভিড় জমে যেত। চন্দ্রমুখী ও কাদম্বিনী কিছুদিন আগেই ঠেলাঠেলি করে বিশ্ববিদ্যালয়ের বন্ধ দরজা খুলে ফেলেছেন। এবার সেই পথে অগণিত মেয়ের ভিড়। অবশ্য ইন্দিরারও আগে গ্র্যাজুয়েট হয়েছেন স্বর্ণকুমারীর মেয়ে সরলা ঘোষাল। এবার খোদ ঠাকুর বংশের মেয়ে ইন্দিরা। তিনি লরেটো থেকে এন্ট্রান্স পাশ করে বাড়িতেই বিয়ে পড়েছিলেন, ইংরেজিতে অনার্স ও ফরাসি ভাষা নিয়ে। 1892 সালে বিএ পরীক্ষায় সর্বোচ্চ স্থান লাভ করে ইন্দিরা পান পদ্মাবতী স্বর্ণপদক। তার আগে আরও 1 ডজন মহিলা গ্র্যাজুয়েট কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছেন, তবে তারা কেউই ফরাসি ভাষা নিয়ে পড়াশোনা করেননি। ইন্দিরার 8 বছর পরে আবার ফ্রেঞ্চ পড়েছিলেন তারকনাথ পালিতের মেয়ে লিলিয়ান পালিত। ভারতবর্ষে প্রথম বিবাহ বিচ্ছেদের মামলা এনে যিনি খুব চাঞ্চল্য সৃষ্টি করেন।
বিশ্ববিদ্যালয়ের পুরনো কাগজপত্র দেখে জানা গেছে 1882 থেকে 91 সাল পর্যন্ত মাত্র 12 জন মহিলা গ্র্যাজুয়েট হয়েছিলেন। ইন্দিরা 13 নম্বর। 3 জনের মধ্যে একজন মাত্র AA পাশ করেন, তার নাম নির্মল বালা সোম। ইন্দিরা খুব ভালো ফরাসি জানতেন। ভাগ্যক্রমে তাঁর স্বামী প্রমথ চৌধুরীও ছিলেন ফরাসি ভাষায় সুপণ্ডিত। তাঁর লেখায় ফরাসি রুচির ছাপ আছে। তাঁদের প্রাক বিবাহ পর্বের চিঠিপত্রের প্রিয় সম্ভাষণটি ছিল ফরাসি, মোনামে। ভালো করে লক্ষ্য করলে ইন্দিরার লেখাতেও প্রাথমিক গদ্যরীতির কারুকর্ম চোখে পড়বে। গল্প উপন্যাস না হলেও তার যে কোনো লেখা সরস, সহাস্য ও সুমিত লাবণ্যে সমুজ্জ্বল। প্রমথ চৌধুরীর অসামান্য ব্যক্তিত্বের প্রভাব ইন্দিরার ওপর পড়াও অসম্ভব নয়। তবে যাকে বলে প্রসাদ গুণ, ইন্দিরার নিজস্বতায় সেটি প্রচুর মাত্রায় ছিল। প্রবন্ধ, গান, সমালোচনা, স্মৃতিকথা, বিষয় যাই হোক না কেন, সর্বত্র মিশে আছে তাঁর রম্য ব্যক্তিত্বের স্বাদ। নিরপেক্ষভাবে ইন্দিরার কাজের বিচার করতে বসলে মনে হয় যেন থই পাওয়া যাচ্ছে না। অথচ স্মৃতি বিস্মৃতির মায়াজাল ছড়িয়ে যেখানে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, আমাদের নিজস্ব স্বার্থেই সেই বিষয়গুলিকে পুনরুদ্ধার করতে হবে। তিনি যে শুধু কয়েকটা বই লিখেছিলেন কিংবা গানের স্বরলিপি তৈরি করেছিলেন তা নয়, বাংলা সাহিত্য ও সঙ্গীতকে তিনি যেভাবে সমৃদ্ধ করে গিয়েছেন তাতে তার তুলনা মেলা ভার। বাংলায় যে কয়েকজন হাতে গোনা স্বল্প সংখ্যক মহিলা সত্যিকারের ভালো মননশীল প্রবন্ধ লিখতে পেরেছেন, ইন্দিরা তাদের অন্যতমা। ভাবতে অবাক লাগে লেখার আশ্চর্য ক্ষমতা, কলমে অভাবনীয় জাদু থাকা সত্ত্বেও তিনি তার পিসিমা স্বর্ণকুমারীর মতো গল্প উপন্যাস রচনায় হাত দেননি। কেন কেন লেখেননি গল্প উপন্যাস? প্রবন্ধ, সঙ্গীত চিন্তা, স্মৃতিকথা ও অনুবাদ, এই 4টি শাখাতেই ইন্দিরার সাহিত্য কীর্তি চিরস্মরণীয় হয়ে রয়েছে। অনুবাদের কাজটা বেশ কঠিন। অচেনা ভাষাকে রক্তে চেনা ভাষায় রূপান্তরিত করলেও তাতে প্রাণের রস আনা যায় না। কবির ভাষায় তর্জমা মরা বাছুরের মূর্তি। তা সেই মরা বাছুরকেই প্রাণ দিতেন ইন্দিরা। রবীন্দ্রনাথের বহু কবিতা তিনি অনুবাদ করেছেন। কবি নিজেও স্বীকার করেছেন সে কথা। ইন্দিরা অনুবাদের ভার নিলে তিনি যতটা নিশ্চিন্ত হতেন, ততখানি ভরসা আর কারুর ওপর ছিল না। চিঠিতে লিখেছেন, তোর সব তর্জমাগুলি খুব ভালো হয়েছে। এই মাত্র তোর তর্জমাগুলি অপূর্বকে দেখালুম। সে বললে, আমার কবিতার এত ভালো তর্জমা সে আগে আর দেখেনি। আবার দেখা যাবে জাপানি যাত্রী অনুবাদের ভার কবি ইন্দিরাকে দিয়েই নিশ্চিন্ত হতে চান। কবে থেকে অনুবাদ করা শুরু করেছিলেন ইন্দিরা? 1292 সালের বালক পত্রিকায় রাস্কিনের ইংরেজি রচনা তুলে দিয়ে এক প্রতিযোগিতা আহ্বান করেছিলেন জ্ঞানদানন্দিনী। পৌষ সংখ্যায় পুরস্কার পেলেন যোগীন্দ্রনাথ লাহা। তার অনুবাদের সঙ্গে আরেকটা অনুবাদও ছাপা হলো। অনুবাদিকার নাম দেখা গেল শ্রীমতী ইহ। সম্পাদিকা জানালেন, একটি অল্পবয়স্কা বালিকার রচনা। অনেকের মতে এই শ্রীমতী ই যে ইন্দিরা তাতে সন্দেহ নেই। তখন থেকে ইন্দিরার আত্মগোপনের চেষ্টা শুরু হয়েছে। ফলে আজকের এই নিজের ঢাক পেটানোর কোলাহলে ইন্দিরা ঠিক কী করেছিলেন তা জানা যাচ্ছে না। এমনকি তার সমস্ত রচনার একটি তালিকাও বোধহয় এখনো তৈরি হয়নি। সাময়িক পত্রের পাতা থেকে সেসব সংগ্রহ করে একটা অখণ্ড গ্রন্থাবলী প্রকাশের চেষ্টা তো অনেক দূরের কথা। রবীন্দ্র রচনার অনুবাদ ছাড়াও ইন্দিরা অনুবাদ করেন প্রমথ চৌধুরীর চারিয়ারি কথার টেলস অফ ফোর ফ্রেন্ডস, বেশ উল্লেখযোগ্য অনুবাদ। এছাড়া তিনি সত্যেন্দ্রনাথের সঙ্গে
যুগ্মভাবে অনুবাদ করেন মহর্ষির আত্মজীবনী দি অটোবায়োগ্রাফি অব মহর্ষি দেবেন্দ্রনাথ টেগোর। এ তো গেল বাংলা থেকে ইংরেজি অনুবাদের কথা। ইন্দিরা ফরাসি থেকে বাংলায় অনুবাদের ক্ষেত্রেও অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন। ফরাসি ভাষা সকলে জানেন না, ইন্দিরা ফরাসি ভালোই জানতেন। প্রমথ চৌধুরীর সান্নিধ্য তাকে আরও শানিত করে তুলেছিল। তার যে 4টি অনুবাদের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা উচিত সেগুলি হল রেনে গ্রুশের ভারতবর্ষ, পিয়ের লোতির কমল কুমারিকাশ্রম, মাদাম লেভির ভারত ভ্রমণ কাহিনী এবং আন্দ্রে জিদের লেখা ফরাসি গীতাঞ্জলির ভূমিকা। ইন্দিরা প্রথম প্রেমে পড়লেন কবে, সে এক মজার ব্যাপার। সে কথা তিনি জানিয়েছেন একেবারে জীবনের শেষ পর্বে নিজের আত্মকাহিনী শ্রুতি ও স্মৃতিতে। বিশেষ করে তাঁর আবদারে রবীন্দ্রনাথ তাঁহার 2 ভাই বোনকে নিয়ে গিয়েছিলেন হাজারিবাগে। কারণ তখনকার দিনে কনভেন্টের একজন মেয়ের একজন সিস্টারের প্রেমে পড়ার রেওয়াজ ছিল। বোধহয় ভবিষ্যৎ জীবনের মক্ষ্যস্বরূপ তা যাই হোক, ইন্দিরা লিখেছেন তার প্রেয়সী ছিলেন সিস্টার অ্যালাইসি। তাকে হাজারিবাগের কনভেন্টে বদলি করা হয়েছিল, তাই ইন্দিরার এরকম অভিমান বলে জানা যায়। প্রেমের কথা যখন উঠলই তখন ইন্দিরার জীবনের কথাও এক ফাঁকে সেরে নেওয়া যাক। পূর্ণিমা ঠাকুরের লেখা ইন্দিরার জীবন কথা থেকে জানা যায় তিনি যখন স্কুলে যেতেন তখন ফটকের বিপরীত দিকের মাঠে একজন দর্শন প্রার্থী যুবক দাঁড়িয়ে থাকত। কোনো রকম আলাপ পরিচয় হয়নি, বাড়িতে হাসির ধুম পড়ে যায়। রবীন্দ্রনাথ এই ঘটনাটিকে নিয়েই লিখেছিলেন একটা গান, সখী প্রতিদিন হায় এসে ফিরে যায় কে। ঠাকুর বাড়ির মেয়েরা বাইরে বেরোতেন বা অভিনয় করতেন ঠিকই, কিন্তু তারা কোনো অনাত্মীয় পুরুষের সঙ্গে কথা বলতেন না। বেশ পরবর্তীকালে জসীমউদ্দিন যখন ঠাকুর বাড়ির ছেলেদের ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন তখনও এই বৈশিষ্ট্য লক্ষ্য করেছিলেন। যাই হোক, ইন্দিরার এই নীরব দর্শন প্রার্থীর সঙ্গে আকস্মিকভাবে দেখা হয়েছিল বহুকাল পরে। দুজনেরই বয়স তখন 80 পেরিয়ে গেছে। শান্তিনিকেতনে রবীন্দ্র সদনে সেই ভদ্রলোক এসেছিলেন তার ছেলের কাজের আবেদন নিয়ে। গল্পের মতো ঘটনা, কতদিন কেটে গেছে। দুজনে অস্বস্তি বোধ করেছিলেন, হয়তো কেঁপে উঠেছিল চোখের পাতা কিংবা গলার স্বর দুজনেরই। হায়, সেদিন কি আর ফেরে? কোনো রকমের দরকারি কথা সেরে তাড়াতাড়ি উঠে পড়েছিলেন ইন্দিরা। গল্পটা তার আত্মকাহিনীতেও আছে। ইন্দিরার পাণিপ্রার্থীর অভাব ছিল না। তার মধ্যে ছিলেন প্রমথ চৌধুরী এবং তার দাদা যোগেশ চৌধুরীও। কয়েক বছর আগে আশুতোষের সঙ্গে প্রতিভার বিয়ে হয়েছে। 2 পরিবারের মধ্যে সৌহার্দ্য গড়ে উঠলেও এই মেলামেশার ফল সবসময় ভালো হয়নি। কোনো অজ্ঞাত কারণে উভয় পরিবারের সম্পর্কে চিড় ধরে। চৌধুরীদের কোনো কোনো ছেলে ব্রাহ্ম হয়ে যাওয়ায় এই তিক্ততা স্বাভাবিকভাবেই বেড়ে ওঠে। ইন্দিরা ও প্রমথর বিয়েতেও নানা রকম বাধা আসে, কিন্তু কোনো বাধাই টেকেনি। বিয়ের প্রস্তাব প্রথমে জানান প্রমথ, তাতে সমর্থন ছিল ইন্দিরার। ঠাকুরবাড়ির আপত্তি তো ছিল না, তাদের সকলেই খুশি হয়েছিলেন। কিন্তু বাধা এসেছিল চৌধুরী বাড়ি থেকে, সম্ভবত যোগেশ চৌধুরীর জন্যে। না হলে প্রতিভার বিয়েতে আপত্তি হয়নি, এখন হবে কেন? প্রসন্নময়ী তার পূর্ব কথায় জানিয়েছেন, ঠাকুর পরিবারে ভ্রাতার বিবাহকালে দেশে আর নূতন কোনো আন্দোলন উপস্থিত হয় নাই, বরং বুদ্ধিমতী পিসিমাতারা এ কার্য অনুমোদনই করিয়াছিলেন এবং সুশীলা সুলক্ষণা ভ্রাতৃব্রধস্পুত্র দেখিয়া পরম পরিতুষ্ট হইয়াছিলেন। পয়মন্ত বধূর আগমনে আমাদিগের গৃহে সর্বাংশে মঙ্গল হইয়াছে। এই ঘটনা আশুতোষ ও প্রতিভার বিয়ের সময়কার। তখন বিয়েতে কোনো বাধা আসেনি। ইন্দিরাকে নিয়ে পারিবারিক মনান্তরের সূচনা হয়েছিল বলে বিয়ের পর
নববধূ শ্বশুরবাড়ির পরিবর্তে গিয়ে উঠলেন ছোট ননদ মৃণালিনীর বাড়িতে, তারপর তার নিজের বাড়ি কমলালয়ে। এরপরে তো এক টানা কাজের ইতিহাস। বাংলার নারী জাগরণের অন্যতম নেত্রী ইন্দিরাকে তার মায়ের মতো পদে পদে বাধা পেতে হয়নি। তাই স্ত্রী শিক্ষা, নারী জাগরণ, স্বাধীনতা, স্বেচ্ছাচার, মেয়েদের অধিকার ও কর্তব্য, আত্মরক্ষা সমিতি, সুবিধে অসুবিধে, কাজকর্ম, এক কথায় বলতে গেলে মেয়েদের সামগ্রিক ভূমিকার কথা নিরপেক্ষভাবে ভাববার অবকাশ ইন্দিরা পেয়েছিলেন। সেটা জ্ঞানদানন্দিনীর, কাদম্বরী কিংবা অন্য কেউ পাননি। কোনটা সত্যি ভালো আর কোনটার সত্যি প্রয়োজন আছে, আকস্মিক উত্তেজনাটা থিতিয়ে না গেলে সেটা ভালো বোঝা যায় না। ইয়ং বেঙ্গল গ্রুপকে যেমন নিছক সংস্কার ভাঙার জন্যে কতকগুলো অর্থহীন কাজ করতে হয়েছিল, তেমনি প্রথম যুগের মেয়েদেরও কিছু সাহস দেখাবার প্রয়োজন ছিল। দরকার ছিল কয়েকটি অমূল্য আত্মাহুতির। মেয়েদের চোখের সামনে নতুন নজির সৃষ্টি করবার জন্যে কাদম্বরীর অশ্বারোহণ, জ্ঞানদানন্দিনীর একলা বিলেত যাওয়া, কাদম্বিনীর ডাক্তারি পড়া, চন্দ্রমুখীর এমএ পড়া, ব্রাহ্ম সমাজে চিকের বাইরে এসে উপাসনা করা, এসবের দরকার ছিল বইকি, খুবই ছিল। নইলে অন্য মেয়েদের মন থেকে অবরোধের পাহাড় নামবে কেমন করে? কিন্তু ইন্দিরা এদের পরের যুগের মানুষ। তিনি সেকালে রক্ষণশীলতা এবং একেলে উগ্র আধুনিকতা দুই বর্জনের পক্ষপাতী ছিলেন। সব জায়গাতেই তিনি উগ্রতা বিরোধী এবং মধ্যপন্থা অবলম্বী। তার নিজস্ব মত, সেকালের ধীরাস্থিরাদের সঙ্গে একালের বীরা হতে হবে, অথবা সেকালের শ্রী ও হ্রীর সঙ্গে একালের ধী মেলাতে হবে। বঙ্কিমবাবু হলে যাকে বলতেন প্রখরে মধুরে মেশা। এই সামঞ্জস্যই নারী জীবনের মূল মন্ত্র। মননের ক্ষেত্রেও কোনো কোনো মেয়ে এমন পাণ্ডিত্যের পরিচয় দিতে পেরেছেন যে তাকে শ্রেষ্ঠ আসনে বসাতে কেউ দ্বিধা করেননি। ইন্দিরা সেই বিরলতমাদের একজন। তাঁর লেখা নারীর উক্তি 6টি নারী সংক্রান্ত প্রবন্ধ বাংলা প্রবন্ধ সাহিত্যে শ্রেষ্ঠ উদাহরণ। আবার ইন্দিরা যখন স্মৃতিকথা লিখতে বসতেন তখন তাতে মিশত গল্পের রস। প্রখর স্মৃতিশক্তির সাহায্যে তিনি রবীন্দ্রনাথের প্রথম জীবনের বহু গান উদ্ধার করেছেন। না হলে অনেক গানেরই সুর যেত হারিয়ে। স্মৃতিকথা হিসেবে ইন্দিরার সবচেয়ে উল্লেখযোগ্য রচনা রবীন্দ্রস্মৃতি। 5 ভাগে ভাগ করে তিনি রবীন্দ্রনাথের সঙ্গে জড়িত সঙ্গীত, সাহিত্য, নাট্য, ভ্রমণ ও পারিবারিক স্মৃতির কথা বলেছেন। এতে রবীন্দ্রনাথের প্রথম জীবনের অনেক কথাই জানা যায়। স্মৃতিকথা লেখবার সময় ইন্দিরা সবসময় একটি বিশেষ রীতি মেনে চলতেন, যাতে যার কথা বলতেন তার ঘরোয়া ব্যক্তিত্বে ছবি ফুটে উঠত। এই ছোট ছোট ব্যক্তিত্বের সমষ্টিকে তিনি বলতেন ছোট ফুলের শ্রদ্ধাঞ্জলি। তার শেষ রচনা শ্রুতি ও স্মৃতি যেন রূপকথার ঝাঁপে। এটি ইন্দিরার নিজের কথা। শুরু হয়েছে তার জন্ম থেকে আর শেষ হয়েছে দাদা সুরেন্দ্রনাথের পৌত্র সুপ্রিয়ের জন্মবৃত্তান্তের সঙ্গে সঙ্গে। ঠাকুর বাড়ির এবং চৌধুরী বাড়ির বহু খবর এতে পাওয়া যাবে। গ্রন্থটি এখনও প্রকাশিত হয়নি, ফাইল বন্দী হয়ে বিশ্বভারতী রবীন্দ্র ভবনে পড়ে আছে। রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে ইন্দিরার ভূমিকা যে কি, এক কথায় তা বলা যাবে না। তার দিদি প্রতিভা গানের জগতের মেয়েদের মুক্তি দিয়েছিলেন, আর ইন্দিরা উদ্ধার করেছিলেন প্রায় লুপ্ত প্রথম দিকে রবীন্দ্রসঙ্গীতকে। দেশি ও বিলেতি উভয় সঙ্গীতে তিনি তালিম নিয়েছিলেন শৈশবেই। এমনকি যন্ত্রসঙ্গীতেও তার হাত ছিল পাকা। সেন্ট পলসের অর্গানিস্ট স্লেটার সাহেবের কাছে পিয়ানো ও সিনার ম্যাজেন্টার কাছে তিনি শিখেছিলেন বেহালা। ওস্তাদি হিন্দুস্তানি গান শেখেন বদ্রীদাস শুকুলের তত্ত্বাবধানে।
হেমেন্দ্রর মেয়েরা গান নিয়ে মেতে থাকলেও অভিজ্ঞা ছাড়া আর কেউই রবীন্দ্রসঙ্গীত চর্চা বেশি করেননি। তাই ইন্দিরাকে একাই সব ভার নিতে হয়েছিল। তিনি নিজেও পরিহাস তরল কণ্ঠে বলতেন, আমার জীবনের যত দূর পর্যন্ত দেখতে পাই যেন সামনে এক বিস্তীর্ণ স্বরলিপির মরুভূমি পড়ে রয়েছে, তার মাঝে মাঝে রেফ ও হসন্তের কাঁটা গাছ। বাস্তবিকই ইন্দিরা যে কত গানের স্বরলিপি করেছেন তার ইয়ত্তা নেই। শুধু সুর এবং স্বরলিপি রক্ষা করা নয়, তিনি রবীন্দ্রসঙ্গীতের তথ্য ও তত্ত্ব দুটোকেই সমৃদ্ধ করেছেন। একদিক থেকে স্বরলিপি উদ্ধার করে ও গান শিখিয়ে, অপরদিকে সঙ্গীত সংক্রান্ত প্রবন্ধ লিখে। রবীন্দ্রসঙ্গীতে ত্রিবেণী সঙ্গম এমনই একটি ছোট্ট বই। এতে ইন্দিরা দেখিয়েছেন রবীন্দ্রনাথ অপরের সুরে নিজের কথা গেঁথে গেঁথে কত নতুন গান সৃষ্টি করেছেন। আবার পরের কথায় তার সুর দেওয়া গানের সংখ্যাও একেবারেই যে নেই তা নয়। কবির যাবতীয় ভাঙা গানের একটা লিস্ট তৈরি করে তিনি দেখিয়ে দিয়েছেন সামান্য অদল বদলের মধ্যে কবি কি অসাধ্য সাধন করেছিলেন। সঙ্গীত জগতে এই পুস্তিকাটি অমূল্য সংযোজন। রবীন্দ্রসঙ্গীত নিয়ে এই যুগের অনেকেই নানা রকম আলোচনা করেছেন। এ ব্যাপারে মহিলাদের সংখ্যা কম হলেও পুরুষদের সংখ্যা নগণ্য নয়। কিন্তু কেউই ইন্দিরার মতো রবীন্দ্রসঙ্গীত নিয়ে এত ব্যাপক আলোচনা বোধহয় করেননি। যারা করেছেন তাদের আলোচনার ও আকর হিসেবে গৃহীত হয়েছে ইন্দিরার সঙ্গীত চিন্তা। যাই হোক, ইন্দিরার দেওয়া হিসেব থেকে জানা যায় রবীন্দ্রনাথের 227টা ভাঙা গানের 12টির সুর নেওয়া হয়েছে স্কচ ও আইরিশ গান থেকে। ইন্দিরার লেখা রবীন্দ্রসঙ্গীত বিষয়ক প্রবন্ধের সংখ্যা অনেক। বহু পত্রিকায় তিনি এ নিয়ে আলোচনা করেছেন। এদের মধ্যে সঙ্গীতে রবীন্দ্রনাথ, রবীন্দ্রসঙ্গীতের শিক্ষা, রবীন্দ্রসঙ্গীতের বৈশিষ্ট্য, রবীন্দ্রনাথের সঙ্গীত প্রভাত, স্বরলিপি পদ্ধতি, শান্তিনিকেতনে শিশুদের সঙ্গীত শিক্ষা, হারমোনি বা স্বরসংযোগ, রবীন্দ্রসঙ্গীতে তানের স্থান, রবীন্দ্রনাথের গান, বিশুদ্ধ রবীন্দ্রসঙ্গীত, হিন্দু সঙ্গীত, আমাদের গান, স্বরলিপি, দি মিউজিক অব রবীন্দ্রনাথ টেগোর ইন্দিরার সঙ্গীত চিন্তার পরিচয় বহন করে। শুধু কাজ দিয়ে বোধহয় ইন্দিরার বিচার করা যায় না। তিনি সারা জীবন নানা রকম কাজ, মহিলা সমিতি, প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়েছিলেন। কিছুদিনের জন্য বিশ্বভারতীর উপাচার্যের পদও তাকে গ্রহণ করতে হয়েছিল। পেয়েছিলেন দুটি বিশ্ববিদ্যালয়ে দেওয়া সর্বোচ্চ সম্মান, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভুবনমোহিনী স্বর্ণপদক এবং বিশ্বভারতীর দেশী কর্তমা। কিন্তু যারা তার সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত ছিলেন তারা জানতেন ইন্দিরার তুলনায় এসব সম্মান, উপাধি, স্বর্ণপদক কত সামান্য। মর্তের কুসুম দিয়ে কি স্বর্গের লক্ষ্মীকে সাজানো যায়? এখানেই ইন্দিরার প্রকৃত বৈশিষ্ট্য। কোনো কাজ করে নয়, কোনো কাজের মধ্যে নয়, শুধু উপস্থিতি দিয়েই তিনি ভরে দিতে পারতেন সব শূন্যতাকে। শান্তিনিকেতনে রবীন্দ্রপ্রয়াণের পর রবীন্দ্র ভাবধারাকে এক টানা 20 বছর ধরে বাঁচিয়ে রেখেছিলেন তিনি। সঙ্গে নিশ্চয়ই আরও অনেকে ছিলেন, কিন্তু তারা সঙ্গী মাত্র। ইন্দিরা একাই সব। ইন্দিরার কমনীয় ব্যক্তিত্বে যে কমল হীরের দীপ্তি ফুটে উঠেছে তাকেই বলা যায় কালচার। এই কালচারের ছাপ ইন্দিরার সাজসজ্জায়, বাক্যবিন্যাসে, ঘর সাজানোয়, আচার ব্যবহারে, প্রেমপত্রে, সাহিত্য চর্চায়, স্বামী সেবায়, গৃহিণীপনায়, সবুজপত্রে, কমলালয়ে, শান্তিনিকেতনের আশ্রম কুটিরে সর্বত্র পড়েছিল। এই বিশিষ্টতাই তার সবচেয়ে বড় দান। বাংলার নারীদের সামনে তিনি তার প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত আদর্শ জীবনটিকে তুলে ধরেছিলেন। তারই মধ্যে ফুটে উঠেছিল জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির মেয়েদের নিজস্ব সংস্কৃতির শ্রেষ্ঠ পরিচয়।